নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাকে আগে আমরা বলতাম মেন্টাল রিটার্ডেশন, এখন বলা হয় ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি। বাংলাটা হচ্ছে জ্ঞানীয় প্রতিবন্ধকতা। আচ্ছা, বিষয়টা আমি একটু বলি, কারণ এর অনেকগুলো ভাগ আছে। প্রথম কথা হচ্ছে জিনিসটা কি, এর অনেকগুলো ভাগ, ইটিওলজি কারণতত্ত্ব আছে, কীভাবে দেখে আপনি বুঝবেন, এবং লাস্টে ম্যানেজমেন্ট বা কীভাবে এই জায়গা থেকে আপনার সন্তানকে বা কাছের মানুষকে বার করে আনবেন। প্রথম হচ্ছে কি, এই জিনিসটা হয়তো আপনার অনেকেই টের পাবেন যদি বাড়িতে আছেন বা আশেপাশে। দেখবেন কিছু বাচ্চা সময়ের সঙ্গে অনেক পিছিয়ে পড়ছে। তারা তো ছোটবেলায় সব ঠিকঠাকই ছিল, তারপর যত বয়স বাড়ছে, তারপর 5-6 বছর, 7 বছর, 8 বছর হচ্ছে, তারা সব ব্যাপারে পিছিয়ে পড়ছে। বা অনেকের ক্ষেত্রে জন্ম থেকেই অনেক সমস্যা থাকে, সেটা আমি পরে আসছি। যেমন হচ্ছে ছোট ছোট বিষয়, যেমন নতুন কোনো জিনিস তারা শিখতে পারছে না, নতুন কোনো রুটিন তারা নিতে পারছে না, যেটা যেই বয়সে করা উচিত। বা কারোর সঙ্গে সেভাবে কমিউনিকেট করতে পারছে না, চোখে চোখ দিয়ে কথা বলতে পারছে না। তারপরে পড়াশোনা তো পিছিয়েই পড়ছে, অসম্ভব জেদ, অসম্ভব রাগ দেখা যাচ্ছে, অসম্ভব রকম অতি চঞ্চলতা আমরা যেটা বলি সেটা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে এরা যখন কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে যাচ্ছে সেখান থেকে পিছিয়ে যাচ্ছে, যখন কোনো আত্মীয় বাড়ি যাচ্ছে সেখান থেকে পিছিয়ে যাচ্ছে, স্কুল থেকে কমপ্লেন আসছে এবং কোনো কিছু আপনাদেরকে শেখাতে পারছেন না সেইভাবে। তখন কিন্তু এটা খুব চিন্তার বিষয়। এটাকে আমরা যে বললাম ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি হতে পারে, তবে একদম যে হবে এরকম কিন্তু প্রথমেই ভাববেন না। এটা ডক্টর, থেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট ঠিক করবেন তার ঠিক কী হয়েছে। এবার এই কতগুলো ভাগ আছে, এই সাধারণত 4টে ভাগ আমরা দেখি। একটা মৃদু বা বর্ডার লাইন, একটা হচ্ছে মডারেট বা মিডিয়াম, একটা সিভিয়ার অনেকটাই বেশি, আর একটা প্রোফাউন্ড। তবে প্রোফাউন্ডটা খুব কম দেখা যায়, কারণ প্রোফাউন্ড প্রায় দেখাই যায় না। সাধারণত বেশি দেখা যায় হচ্ছে বর্ডার লাইন, মডারেট, সিভিয়ারও মোটামুটি দেখা যায়। এবার সাইনোসিভিয়ারটা আমরা কিছুটা বললাম। এবার এগিয়ে হচ্ছে এখানে কারণ দেখুন, কারণ তত্ত্ব থেকে একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এই ক্ষেত্রে একটা জেনেটিক ফ্যাক্টর ভীষণ ভালো কাজ করে, বা ওটা অন্যতম গ্রাউন্ড সিনড্রোম বলে একটা রোগ হয়, সেটাও জেনেটিক কারণে হয়, সেটা হতে পারে। আরও কিছু এরকম রোগ আছে। আর একটা হচ্ছে কি হয় কীভাবে সেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে গর্ভাবস্থায় হতে গেলে কিন্তু মায়ের অপুষ্টি, সেটা আমরা অনেক, যেমন অনেক ডক্টর ফলিক অ্যাসিড দেন, আয়রন দেন, কিন্তু নর্মালি তারা সেগুলো খান না, বা ঠিক মতো তারা খাওয়া দাওয়া করে না, ভীষণ স্ট্রেসে থাকে, ডিপ্রেশনে থাকে। তার জন্য হতে পারে। আর নেশা, এই নেশা কিন্তু দুরকম, যেমন হচ্ছে সাবস্টেন্স, নন সাবস্টেন্স, যেটা আমি বারবার বলে থাকি, মদ, গাঁজা, সিগারেট, এগুলো যেমন একটা ব্যাপার। এখন দেখা যাচ্ছে নন সাবস্টেন্স অর্থাৎ ফেসবুক ম্যানিয়া বা আপনার ইন্টারনেট অ্যাডিকশন, এগুলো অনেক বেশি করলে কিন্তু মায়ের পেটের মধ্যে যে সন্তান, যে ফিটাস, তার উপর কিন্তু মারাত্মক রকম প্রভাব পড়ে। এছাড়া নেশা, যেটা বললাম, কিন্তু নেশার সঙ্গে আরেকটা ব্যাপার বলতে পারি, খালি মা নেশা করলো এরকম কিন্তু নয়, বাবা যদি নেশা করে এসে মিলন করেন, তারপরে যদি সে সন্তান হয়, তার মধ্যেও কিন্তু এটা চলে আসছে। তাই খুব সাবধান এই নেশার ব্যাপারটা নিয়ে। এছাড়া কিছু আপনার আঘাত তো বললাম, কিছু ওষুধের সাইড এফেক্ট আছে, স্ট্রেস আছে, পুষ্টিহীনতা আছে, এরকম বেশ কিছু ব্যাপার আছে, যেটা গর্ভাবস্থায় যদি মায়ের মধ্যে থাকে, বাচ্চাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে। তারপরে হচ্ছে বয়স। এখন বলা হচ্ছে যে ছেলেদের 40 বছরের পর এবং মেয়েদের 35 বছরের পর মা হওয়াটা বা বাবা হওয়াটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। শারীরিক যেমন কিছু সমস্যা হতে পারে, এটা কিন্তু মেন্টালি হতে পারে, ডিসেবল হতে পারে। আরও অনেক রোগ হতে পারে, ADHD হতে পারে। নর্মালি এখন অনেক বাচ্চাদের যেটা দেখা যাচ্ছে, এরকম কিছু বেশ কিছু রয়েছে। হাতে পায়ে প্রতিবন্ধকতাও কিন্তু দেখা যেতে পারে, এটাকে আমরা মোটর ডিসেবিলিটি বলি। যেমন হচ্ছে ঠিকমতো বোতাম লাগাতে না পারা, জুতোর ফিতের বাঁধতে না পারা, ঠিকমতো ব্রাশ ধরতে না পারা, ঠিকমতো বল ক্যাচ করতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। আর একটা বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে জেনেটিক্যালি আছে, মেন্টাল ডিজিজ আছে, এছাড়া হচ্ছে ওষুধের প্রভাব তো বললাম, এইসব কারণের জন্য হতে পারে। আর জন্মানোর সময় অনেক সময় আপনার লেট ক্রাইম থাকে, অর্থাৎ দেরি করে কাঁদে। মনে রাখতে হবে, বাচ্চারা কাঁদে যখন, তখন কিন্তু ব্রেনে অক্সিজেন পৌঁছবে। যদি না কাঁদে, যত দেরি করবে তত কিন্তু ব্রেনের লক্ষ লক্ষ কোটি কোটি নিউরন মরতে থাকবে, এবং নিউরন কিন্তু নতুন করে রিপ্লেস করা যায় না বা নতুন করে তৈরি করা যায় না। ফলে সেগুলো যত মরতে থাকবে, তত কিন্তু আপনার সন্তানের মধ্যে ডিসেবিলিটি আসবে। এছাড়া হচ্ছে আঘাত, অনেক সময় দেখা যায় জন্মকালীন কোনো বয়সে পড়ে গেল, সেখান থেকে মাথায় লাগে, সেখান থেকে কিন্তু সমস্যা হয়। এছাড়া কিছু রোগ হয়, যেমন হচ্ছে বড় বড় কিছু রোগ বাচ্চাদের হয়, সেক্ষেত্রে হয়, এবং মায়েদের ক্ষেত্রেও হয়, যখন সে গর্ভাবস্থায় থাকে, রুবেলা টাইপের বড় টাইপের ডিজিজ হয়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের মধ্যে জিনিসগুলো হতে পারে। তবে এখন একটা আসার কথা, এখন যদি আপনারা চান
সন্তান আসার 6 সপ্তাহ পর বেশ কিছু জেনেটিক্যাল টেস্ট যেগুলো গাইনোকোলজি ডক্টর আপনাকে সাজেস্ট করে দেবেন, সেগুলো দিয়ে বোঝা যায় বাচ্চার নর্মাল আসছে না স্বাভাবিক আসছে। সুতরাং এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে, এই ব্যাপারটা আপনাদের মনে রাখতে হবে। আর জন্মের পরও বাচ্চাদের যেটা বললাম সমস্যা হতে পারে, আঘাত হতে পারে, পুষ্টির অভাব হতে পারে, অনেকগুলো কারণের জন্য কিন্তু বাচ্চাদের মধ্যে এই বিষয়টা। এবার হচ্ছে এটার ম্যানেজমেন্ট। আমি প্রথমেই একটা কথা বলে দিই, আপনাদের পরিষ্কার করে বলে দিই, এটার কিন্তু কোনো ওষুধ হয় না। পৃথিবীর কোনো প্যাথিতে কোনো ওষুধ নেই বুদ্ধি বাড়ানো, ঠিক আছে? আমি হোমিওপ্যাথি করি, তো আমাদের প্যাথি বলে হয় অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক যত প্যাথি দেন এই রোগটা ভালো করার জন্য কোনো ওষুধ নেই, কারণ রোগ নয়, এটা প্রতিবন্ধক। কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে রোগগুলো যত রেডিয়েশন থাকতে পারে, অর্থাৎ আপনার রাগ, জেদ, অনেকে কিন্তু আত্মহত্যা প্রমাণ থাকে, কিন্তু সেটা খুব কম, অনেকে আক্রমণাত্মক হয় ভীষণ বেশি, এটা আমরা দেখতে পাই। সেগুলোর জন্য ওষুধ আছে, আমার হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে সাইড এফেক্ট ছাড়া। কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে খালি ওষুধ দিয়ে এইটা সমস্যার সমাধান করা যাবে না। এগুলোর জন্য টোটাল ম্যানেজমেন্ট দরকার। ওষুধ একটা পার্ট, এরপর হচ্ছে প্রেশারের ট্রিটমেন্ট, অর্থাৎ যারা এটা ট্রেনিং দেবে, পিটি আছে, সিবিটি আছে এবং আপনার আছে অকুপেশনাল থেরাপি। শুধু তাই নয়, তার সঙ্গে মা বা বাবা যিনি কেয়ার গিভার, তাকেও বাচ্চার সঙ্গে থাকতে হবে। যখন ট্রেনিং হবে তিনি দেখবেন, সেটা বাড়িতে প্র্যাকটিস করবেন। মনে রাখতে হবে এটা কিন্তু যে প্র্যাকটিসটা, এটা কিন্তু জীবনে দাঁড়ানোর জন্য। কেন এই যে 4টে ভাগ আমি বললাম, তার মধ্যে বেসিক্যালি বর্ডার লাইন এবং মডারেটটা অনেকটা ঠিক করা যায়, সিভিয়ারটা কিন্তু খুব চাপ হয়ে যায়। তার কারণটা হচ্ছে এগুলো আপনি ট্রেনিং যত আগে থেকে শুরু করবেন, তত সে নিজেকে বাঁচতে পারবে, নিজেকে নিজে প্রস্তুত করতে পারবে। হ্যাঁ, আমি বলছি না যে বিশাল কিছু করতে পারবে, কিন্তু জীবনটা চালানোর মতো বুদ্ধি তার মধ্যে থাকবে। ট্রেনিং একটা বড় ব্যাপার। এবার একটা জিনিস মনে রাখতে হবে, 18 বছর পর্যন্ত মানুষের 90% ব্রেন তৈরি হয়ে যায়, 25 বছরে গিয়ে মানুষের ব্রেন পুরোপুরি সম্পূর্ণ হয়। তাই যত আপনারা দেরি করবেন, তত কিন্তু এডুকেশন যত দেরি হবে তত সমস্যা হবে। অনেক মা মনে করে নর্মাল এডুকেশন লাইনে আমি দিলাম বা নর্মাল স্কুলে দিলাম, বাচ্চা ঠিক থাকে, তা কিন্তু নয়। নর্মাল স্কুলে দিন, অবশ্যই দিন, তার সঙ্গে প্রেশার ট্রিটমেন্টটা খুব দরকার বা প্রেশার স্কুলটা খুব দরকার। না হলে আপনার সন্তান কিন্তু সেরকমভাবে দাঁড়াতে পারবে না। এছাড়া এদের মধ্যে অনেক রকম সমস্যা থাকে, যেগুলোতে ফিজিওথেরাপি লাগে, যেগুলোতে আপনার একটু অন্যরকম থেরাপিটা, অকুপেশনাল থেরাপি পার্ট যেগুলো, সেগুলো লাগে। তার জন্য আমরা ইকুইপমেন্ট লাগে, আইকিউ টেস্ট লাগে। এই ব্যাপারগুলো কিন্তু নর্মাল স্কুলের পক্ষে সম্ভব নয়, যেটা একটাকে প্রেশার স্কুল যায়। তাই যদি আপনার বাচ্চার মধ্যে ন্যূনতম সমস্যাগুলো দেখেন 5-6 বছর বয়স থেকে, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই 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 কোনো থেরাপি, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। না হলে কিন্তু আপনার সন্তানই সারা জীবন ভুগতে থাকে। এবং সরকারের কিছু স্কিমও আছে, সেগুলো থেকেও কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন যদি আপনারা থাকেন। তাই দেরি না করে এই ব্যাপারটা নিয়ে আপনারা ভাববেন এবং এর জন্য উপযুক্ত প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করবেন। নমস্কার।